ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে নীলাঞ্জনা। একটু পর ভোরের আলো ফুটবে হয়তো। এখনও তার হাতে কফির মগ। কফি কাপে চুমুক দিয়ে আবেশে চোখ বন্ধ করে সে। তার জন্য এই রাত বিশেষ কিছু না, ভয়ঙ্কর কিংবা বৃহৎ না। তবে তার পাশে দাঁড়িয়ে থাকা পুরুষের কাছে এই রজনীটা বড় বলেই মনে হচ্ছে। নয়তো এতক্ষণে সকাল হয়ে যাওয়ার কথা ছিল। নীলার চোখ মেলে তাকায় সামনের দিকে। দূরদূরান্ত পর্যন্ত নখের গেল শুধু অন্ধকার আর অন্ধকার। আলো থাকলেও আবছা। হালকা হাসে সে। অতঃপর আনমনে বলে ওঠে, উদাসীনতা তোমায় মানায় না প্রেমপুরুষ। তোমার বিষণ্ণতা নড়বড় করে তোলে এই শক্ত আমিটাকে। পাশের ব্যক্তি শুনতে পায় না নীলার চাপা কণ্ঠস্বর, আর্তনাদের ন্যায় বাক্যখানা। নীলা রেলিংয়ের উপরে রাখা হাতটা সরিয়ে নিতে উদ্যোগ নেয়, তবে সে আর সম্ভব হল কই। তার আগেই তার হাতের উপর এক ভরসার হাত রেখে দাঁড়ায় পাশের মানুষটা। নীলা এবারেও আলতো হাসে এবং শান্ত কণ্ঠে শুধায়, ঘুমাবেন না? কিছুক্ষণ পর ভোর হয়ে যাবে তো। মানুষটা জবাব দেয় না। নীলা দূরদূরান্তের দিকেই তাকিয়ে থাকে। পাশের মানুষটার দৃষ্টি ওই থালার মতো ইন্দুটার দিকে। আবার নীরবতা ঘিরে ধরে এই পুরো পরিবেশটাকে। কিয়ৎকালের নীরবতা ভঙ্গ করে পাশের মানুষটা বলে ওঠে, নিজেকে এত রহস্যময় কেন বানিয়েছেন চন্দ্রা? নীলা তাকায় না আদিলের দিকে। রহস্যের কি দেখল আদিল তার মধ্যে? আদৌ কি এ সমস্ত কিছু রহস্যের মাঝে পড়ে? নীলা নিঃশব্দে হাসে। হাসির কথাই যেন বলেছে আদিল। এবার নীলা তাকায় আদিলের দিকে এবং কোমল স্বরে শুধায়, ঘুম নেই কেন চন্দ্রমানবের চোখে? আদিল তখন গভীর দৃষ্টিতে তাকিয়ে নীলার পনে। নীলা সে দৃষ্টি উপেক্ষা করে স্বাভাবিকভাবেই দেখছে আদিলকে। সহসা আদিল ঠান্ডা কণ্ঠে বলে, নিজেকে সবার সামনে কেমন ধোঁয়াশা করে তুলে ধরলেন আপনি। অথচ আমি জানি আমার চন্দ্রাবতী কতটা খোলাসা। নীলা নিশ্চুপ। আদিল দীর্ঘশ্বাস ফেলে এবং চাপা কণ্ঠে বলে, আপনার নামের পাশে তো শুধু আমার পদবি হওয়ার কথা চন্দ্রা। অন্য পুরুষের নামের সাথে আপনার নাম কেন জুড়লেন ওই ভদ্রলোক? নীলা এবার যেন সত্যি ভরকে যায়। এই প্রথম নীলা এমনভাবে চমকায় হয়তো। আদিল নীলার দিকে তাকিয়ে নেই, তার দৃষ্টি আপাতত সুবিশাল অম্বরের দিকে। নীলা কাপা শ্বাস ফেলে, অতি সাবধানে, আড়াল করে। সে স্বাভাবিক করে নিজেকে। যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকার দক্ষতা তার মধ্যে অনিবার্য। নীলা শান্ত কণ্ঠে বলে, লোকটা হয়তো ভুলে বলেছে। আদিল আলতো হাসে। কথাটা ঠিক যেন বিশ্বাস হয় না তার। নীলা বুঝতে পারে ব্যাপারখানা। সে কফির মগটা রেলিংয়ের বাইরে ফেলে দেয়। আদিল দেখেও কিছু বলে না। আচমকা নীলা আদিলের হাতের নিচে হাতটা নিজের হাতটা সরিয়ে নেয়। আদিল অবাক হয় না মোটেও, তবে অবাক হবে তখন যখন নীলা আদিলের বাঁ হাতটা ছোট বাচ্চাদের মতো করে জড়িয়ে ধরল। মাথা ঠেকালো আদিলের বাহুতে। নীলার এসবে হেলদেল খুবই সামান্য, তবে আদিলের মনে ভয় কাজ করল, যদি কেউ দেখে ফেলে কি ভাববে? রাফি অবিশ্বাস করবে তাকে। আদিল সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে। নিজেকে ছাড়াতে চায়, তবে চেষ্টা করতে ইচ্ছে হয় না। সে পুনরায় চাপা শ্বাস ফেলে। নীলা দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে হঠাৎ করেই বলে ওঠে, আমি অমানিসী, তুমি পূর্ণিমা তিথির চন্দ্র। কখনো ইচ্ছে হলে নিজের দীপ্তি দ্বারা প্রজ্জ্বলিত করো না হয় আমায়। আমি অমানিসায় তলিয়ে যাওয়া নন্দিনী, তুমি ঔজ্জ্বল্য প্রদীপ। ইচ্ছে হলে কখনো আলোকিত করে দিও আমায়। আমি তো তোমারই, একান্তই তো তোমার। আদিলের হৃদয় থমকে যায়। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে অজানা অনুভূতির ঝাঁক। কানে বারংবার বাজে শেষের বলা দুটো বাক্য। পুরো শহর যেন তাকে বলেই যায়, নীলা তার, একান্তই তার। আজকের রাতটা তটা অদ্ভুত সুন্দর, স্মরণীয় কিভাবে হলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। এতটা আশ্বাস নীলা দিচ্ছে তাকে। আদিলের হৃদয় প্রশান্ত হয়ে যায় মুহূর্তের মধ্যেই। আদিল নিম্নকণ্ঠে বলে ওঠে, চন্দ্রের কৌমুদী তুমি, চাঁদের শোভা। আমি তো শুধু দূরের বামন, হাত বাড়িয়ে গোপনে চেয়ে গেছি সেই চন্দ্রের সৌন্দর্যকে। তুমি হীনা চন্দ্র জ্যোৎস্না ছড়াতে অক্ষম চন্দ্রাবতী। তুমি অমানিসী হলে চাঁদ বলবে আমি লজ্জিত। নীলা হয়তো লাজুক হল। এই নারী লজ্জাও পায়? আশ্চর্যজনক ব্যাপার। কোনো বাক্যবাণীহীনা নীলা শুধু নিঃশব্দে হেসেই গেল। আজকের রাতটাকে পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যতম রাত হিসেবে রাঙিয়ে রাখা যায় না? আমি না হয় পৃথিবীর কাছে এই আবদারটুকু করলাম। পৃথিবী কি নিষ্ঠুরতা না দেখিয়ে আমার ইচ্ছে পূরণ করবে? পরবর্তী প্রভাত আরম্ভ হয়েছে। পুরো চৌধুরী বাড়ি আজ সর্বশান্ত। প্রত্যেকের মুখশ্রীতে গুমোট ভাবটা অটক। নীলা কাল এক নিদ্রাহীন রজনী কাটিয়েছি। ক্ষণিকের জন্য চোখের পল্লব নিভতে দেয়নি।
সকাল সকালই নিজেকে প্রত্যেক দিনের মতন তৈরি করে নিচে নেমে আসে সে। রায়ান চৌধুরী বেশ খানিকক্ষণ আগে বেরিয়ে গেছে। আদিলও বেরিয়েছে তখনই। রাফির নতুন অফিস সাজানোর কাজ চলমান। সে সেখানে যাওয়ার জন্য তৈরি হয়েছে। সামনের সপ্তাহে নতুন অফিসের ব্র্যান্ড ওপেনিং, তাই এই সপ্তাহে একটু বেশি কাজ করা প্রয়োজন। এলাকাবাসীর মুখে আজ রিনি তার মৃত্যুর সংবাদ নিয়ে সমালোচনা। তারা মনে করেন চৌধুরী বাড়ির লোকেরা তাকে বেশি কাজ করাতো বলে মেয়েটা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কেউ কেউ বলছে অন্য কোনো কারণ হতে পারে, কেননা রাফসান চৌধুরী আর রায়ান চৌধুরীর মতো সৎ লোক এই যুগে কম দেখা যায়। নীলা আজ একটু হাসপাতালের দিকে যাবে। সাজেদা চৌধুরীর জ্ঞান ফেরার পর সাজেদা চৌধুরী নীলাকে দেখতে চেয়েছিলেন, সেই জন্যই আজ সে যাচ্ছে, নয়তো যেত না। বাড়ি এলে একেবারে দেখা করত। নাস্তা টেবিলে বসে কোনো রকমে নাস্তা করে ব্যস্ত হয় নীলা। সাবিনা চৌধুরী কেমন নরম হয়ে গেছেন। কাল রাতের আতঙ্কটা যে এখনও কাটেনি তা তার মুখই বলে দিচ্ছে। রাফিও আজ খেতে খেতে বাড়তি কথা বলল না। একটুখানি ঝড় এসে পুরো বাড়ির পরিবেশটাই বদলে দিল। আশ্চর্য। নীলার তো না শোক নেই, সে বরাবরের মতোই তো আছে, খাচ্ছে আর ফোন ঘাটছে। অকস্মাৎ কেউ একজনের পাঠানো মেসেজ পড়েই কপালে কয়েকখানা ভাঁজ বিদ্যমান হয় নীলার। নীলা আশেপাশে চোখ বোলায়। না, কেউ চেয়ে নেই তার দিকে। নীলা অর্ধ খাওয়া প্লেটটা রেখেই উঠে যায়। রাফি সূক্ষ্ম নেত্রে তা পর্যবেক্ষণ করে, আর কিছু বলে না। ওদিকে নীলার ফোনে আরও কয়েকটা মেসেজ অনবরতে এসেই চলছে। আমি ওই বাস্টার্ডকে শেষ করে দেব নীল। ওর সাহসী কথা দেখে আমি অবাক। এত দুঃসাহস পায় কোথায়ও? দেশ থেকে পালানোর চেষ্টা করছেও, তবে তাতে মনে হয় না বিশেষ কোনো লাভ হবে বলে। আমি ওকে পৃথিবীর যে কোনো কোনায় হতে খুঁজে বের করে নিব সহজেই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। গাড়ির দরজা খুলে ভেতরে গিয়ে বসে নীলা। গাড়ি চালককে এসির পাওয়ার বাড়িয়ে দিতে বলে সিটে মাথা এলায় সে। মাথা প্রচণ্ড বেগে ব্যথা করছে। এত চাপ একটা মানুষ স্বাভাবিকভাবে নেয় কি করে? নীলা দু আঙুলের সাহায্যে ললাটের দু প্রান্ত চেপে ধরে এবং অন্যত্র হাত দিয়ে কানে ফোন ধরে। কয়েকবার রিং হওয়ার পর নীলার কল তুলল সেই ব্যক্তিটি। সে বলেওছে, সব কিছু ঠিক আছে নীল? নীলা অপ্রসন্ন হয়ে জাতীয় শব্দ তুলে মুখে এবং মাথাটা আরেকটু জোরে চেপে ধরে বিরক্ত ঝরা কণ্ঠে বলে, কোনো কিছু ঠিক নেই সামরিন, কিচ্ছু ঠিক নেই। কাল তুহিন শিকদার এসেছিল তো আমাদের বাসায়, সবার মনে আমাকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে ফিরে গেছে। এর মাঝে যে সে নিজের কতটা ক্ষতি করে গেল তা তার ধারণারও বাইরে। তুহিন শিকদার দেশে থাকলে আমার বাবার হাতে মরবে এবং দেশের বাইরে গেলে। নীলা থামে। সে ললাট থেকে হাত সরিয়ে সামনে তাকায়। ড্রাইভার সিটে বসে থাকা লোকটি বারবার লুকিং গ্লাসে নীলাকে দেখছে। নীলার রাগ হয়। নীলা হাত মুষ্টিবদ্ধ করে সামরিনের উদ্দেশ্যে বলে, তুই একটা কাজ কর, যত দ্রুত সম্ভব তুহিন শিকদারকে সেফ জোনে আন, আর অভিজ্ঞদের বলে দে ফোন যাতে বন্ধ রাখে ওরা। আমি রাখছি। নীলা ফোন রেখে দেয়। অতঃপর ফের তাকায় ড্রাইভারের দিকে। ড্রাইভার গাড়ি চালানোয় মনোযোগী হয়েছে। নীলা তপ্ত শ্বাস ফেলে। কারো সাথে কথা বলেও শান্তি নেই। জরুরি হোক কিংবা সাধারণ কথা, সবটা শুনতেই হবে এই মানুষদের। অদ্ভুত। ভিআইপি কেবিন নেওয়া হয়েছে সাজেদা চৌধুরীর জন্য। সাবিনা চৌধুরী যেই ফ্লোরে আছেন সেই ফ্লোরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা আছে। স্বয়ং সেনাবাহিনী কর্মকর্তারা পাহারা দিচ্ছে, যাতে কোনো উল্টাসিদা না ঘটে। সবই রায়ান চৌধুরীর আদেশে। নীলা এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখে সামান্য চমকায়। ঠিক এই সব কারণেই নীলার তার বাড়ির লোকদের না পছন্দ। সাধারণ মানুষ কি ডজন ডজন সিকিউরিটি নিয়ে হাসপাতালে আসে না তো। তাহলে নীলার বাবার কি দরকার নীলাদের পরিবারকে এত বিশালবহুল জীবন দেওয়ার? সাধারণভাবেও তো মানুষ বাঁচে। নীলা দীর্ঘশ্বাস ছাড়ে। এই বুড়িকে মারতে কোনো সন্ত্রাস এখান অবধি চলে আসবে? নীলা ভাবে। অতপর এও ভাবে যে আগে পিছে রায়ান চৌধুরীর শত্রুর অভাব নেই, হয়তো তাই এত নিরাপত্তা দেওয়া হয়েছে। নীলা সাজেদা চৌধুরীর কেবিনে প্রবেশ করে। রাফসান চৌধুরী সাজেদা চৌধুরীর হাত দুটো নিজের হাতের মুঠোয় বন্দি করে বসে আছেন। সাজেদা চৌধুরী হাসছেন স্বামীর আচরণে। বুড়ো হয়েও ভালোবাসা এক ফোঁটা কমল না লোকটার, বরং দিনকে দিন ভালোবাসা বেড়েই চলছে। এই অসাধারণ দৃশ্য দেখে নীলার চোখ দুটো মুগ্ধতায় ভরে ওকে। সে একগাল হাসে। কক্ষে অপর ব্যক্তির উপস্থিতি টের পেয়ে রাফসান চৌধুরী ঘাড় বাঁকায়। নীলাকে দেখে সে মুখ ফিরিয়ে নেন। নীলা ব্যাপারটা বুঝতে পারে। কাল সাজেদা চৌধুরীকে দেখতে আসেনি বলেই রাফসান চৌধুরী তার ওপর খেপেছেন। নীলা দীর্ঘশ্বাস ফেলে।
এগিয়ে আসে সাজেদা চৌধুরীর কাছে এবং বলে, কেমন আছো দিদুন? সাজেদা চৌধুরী নীলাকে দেখে মুখে হাসি ফুটিয়ে বললেন, অবশেষে দিদুনের কথা মনে পড়েছে তোমার? নীলার আফসান চৌধুরীর দিকে আর চোখে তাকিয়ে বলে, কালো মনে পড়েছে, তবে আসেনি। হাসপাতালে আসতে আমার মজা লাগে না। আর রিনিতা। এইটুকু কথা শেষ করতে পারে না নীলা। এর আগেই সাজেদা চৌধুরী ঝরঝর করে কেঁদে ওঠেন। খুব ভালোবাসতেন রিনিতাকে সে। তবে কি থেকে যে কি হয়ে গেল। রাফসান চৌধুরীর স্ত্রীকে এভাবে কাঁদতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে বলে, খবরদার কাঁদবে না, খবরদার না, একটা বড় অপারেশন গেছে তোমার। এভাবে কাঁদলে কিন্তু আরও দুর্বল হয়ে পড়বে। নীলা দু চোখ ভরে দেখে রাফসান চৌধুরীর যত্নগুলো। কত ভালোবাসে সাজেদা চৌধুরীকে সে। নীলার খুব খুশি খুশি লাগে এসব দেখলে। সে ভালো অনুভব করে। রাফসান চৌধুরী আরও কিছুক্ষণ বলে কয়ে স্ত্রীর কান্না থামাতে সক্ষম হন। সাজেদা চৌধুরী কান্না থামাতেই রাফসান চৌধুরী নীলার দিকে তাকিয়ে বিরক্ত ঝরা গলায় বলে ওঠে, আমার ওয়াইফ অসুস্থ, তাকে এভাবে আতঙ্ক দিবেন না আপনি। নীলা ভ্রু কোচকায়। রাফসান চৌধুরীর অভিমানী কণ্ঠস্বর শুনে হাসি পায় তার। সে রাফসান চৌধুরীর গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, আপনি ডাবল লাইমিং করছেন রাফসান চৌধুরী। আপনি খুব বড় অপরাধী, তাই এই মুহূর্তে বেশি কথা না বললেই আমি বেশি খুশি হব। সাজেদা চৌধুরী হাসেন। রাফসান চৌধুরী অপ্রসম্য হয়ে সরে যায় নীলার কাছ থেকে। তৎক্ষণাৎ নীলা ঝাপটে ধরে রাফসান চৌধুরীকে এবং বলে, এত নাটক করো কেন? আমি কি কোনো ডিরেক্টরের সাথে কথা বলবো? চান্স নেবে একটা। রাফসান চৌধুরীর অভিমান গলে যায়। সে নরম হয়। নীলা রাফসান চৌধুরীকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার সাথে রাগ করে থাকতে পারবে তুমি? অত সোজা আমার সাথে রাগ করা? রাফসান চৌধুরী ভেঙচি কাটে। অতপর মেকি কণ্ঠে বলে, সরি বলো, রাগ নিভিয়ে নিব। নীলা হাঁ করে তাকায় রাফসান চৌধুরীর দিকে এবং মুহূর্তেই হো হো করে হেসে ওঠে। সাজেদা চৌধুরী শুধু নীলা আর রাফসান চৌধুরীর কাহিনীগুলো দেখছে। নীলাকে আমন নিয়মে হাসতে দেখেই মুগ্ধতা হয়ে যায় রাফসান চৌধুরীর। সে জানে তার নাতনি কখনো সরি বলে না। মানুষ মরে যাবে নীলার মুখে দুটো শব্দ সরি শোনার অপেক্ষায়। তবুও এই দুটো শব্দ নীলা উচ্চারণ করবে না। আজও নীলা সরি বলল না। উল্টো রাফসান চৌধুরীরই সেধে সেধে কথা বলতে হলো নীলার সঙ্গে। সারাটা দিন চিন্তায় চিন্তায় কেটেছে আদিলের। গতকাল রাতের কোনো কিছুই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না সে ব্যর্থ এসব চিন্তা বাদ দিতে। সবকিছু কেমন অদ্ভুত। চোখের সামনে তীর তীর করে বেড়ে ওঠা নীলার মাঝে ওনাকে লুকায়িত অজস্র রহস্য। এইটুকু মেনে নিতেই বড্ড কষ্ট হচ্ছে তার। মেয়েটা তো সাধারণ, তবুও কেন আজ তাকে লাগছে অসাধারণ। আদিল দীর্ঘশ্বাস ফেলে সোফায় গা এলিয়ে দেয়। তার আশেপাশে বসে আছে তার সমস্ত ভাইবোনেরা। এদের মধ্যে আছে আদিলের চাচাতো বোন ত্রিথা এবং খলিলের বড় ফুপি রামিজা বেগমের মেয়ে ওর্নি। আরও আছে আদিলের চাচাতো ভাই রাহাত আর অর্ক। আরিফা বেগমের একটাই পুত্র। সে দেশের বাইরে থাকে আজ 12 বছরের অধিক সময় হবে। এরা সবাই আদিলের সমবয়সী, ছোট থেকে বন্ধুর মতো মিশে বেড়ে ওঠা প্রত্যেকের। আজ সবাই আদিলদের বাড়িতে এসেছে বিধায় একত্রে বসে থাকতে পারছে। অর্প, রাহাত আর ত্রিথা খুব মনোযোগ সহিত পর্যটন করতে ব্যস্ত আদিলকে। অর্নি আদিলের গায়ে হাওয়া করায় ব্যস্ত। যদিও বা এসি ফ্যান দুটোই চলমান, তবুও আদিলের অবস্থা দেখে ওরা প্রত্যেকে এমন কাজকরণে বাধ্য হয়েছে। এদিকে এমনিতেই চিন্তায় কাতর তার চিত্ত, তার উপরেই ছেলেমেয়েগুলোর অদ্ভুত আচরণ বিরক্ত করে তুলছে আদিলকে। আদিল কয়েক দফা চবর্গীয় শব্দ উচ্চারণ করে। রাহাত, অর্ক, ত্রিথা, অর্নি একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে সহসা একসঙ্গে সুর টেনে বলে ওঠে, আদিল। আদিল ভ্রু সংকুচিত করে তাকায় ওদের দিকে। প্রত্যেকের চোখের দৃষ্টি সন্দিহান। আদিল বুঝে উঠতে অক্ষম এই ছেলেমেয়েগুলোর মনে চাল কারবার। আদিল কৌতূহলী হয়ে ওদের যেই না কোনো প্রশ্ন করতে বসেছে, সঙ্গে সঙ্গে ওরা ফের একসঙ্গে বলে ওঠে, তোর চন্দ্রা তোকে আর পাত্তা দিচ্ছে না নাকি? এমন দেবদাসের মতো বসে আছিস কেন? চন্দ্রা, রাহাত, অর্ক, ত্রিথা এবং অর্নি, ওরা প্রত্যেকেই জানে আদিলের একটা দুর্বলতা আছে, একটা মেয়েলি দুর্বলতা। সেই নারীর নাম চন্দ্রা। সঠিক পরিচয় আজ অবধি পায়নি কেউই। প্রায় 8 বছর কিংবা এর চেয়েও বেশি হবে এরা চন্দ্রার ব্যাপারটা জেনেছে, এবং সেই থেকেই আদিলের মুখে সর্বদা শুনে আসছে চন্দ্রার কথা। কখনো চন্দ্রার আসল পরিচয় সবার সামনে পেশ করেনি আদিল। বলেছে, যদি চন্দ্রাকে হয় ভাগ্যে লেখা, তবেই সবাই পাবে তার দেখা। রাহাত, অর্ক, ত্রিথা এবং অর্নি কখনো এই বিষয়টা নিয়ে জানার প্রবল স্পৃহা জানায়নি আদিলের নিকট।
কারণ তারা প্রত্যেকেই জানে আদিল তাদের জানাবে, সঠিক সময় জানাবে। সে যাই হোক, ওদের কথা শুনে আদিলের ললাটে 3খানা ভাঁজ দৃষ্ট হয়। কি বিচ্ছুদল চিন্তা করো। একটু চুপচাপ বসে থাকতে দেখেই ধরে নিয়েছে আদিল চন্দ্রাকে নিয়ে ভাবনায় ডুবেছে। আদিল অবাক হয় ওদেরকে দেখে। ছেলেমেয়েগুলো গোয়েন্দা হওয়ার ট্রেনিং নিয়েছিল কিনা সে জানতে চায়। আদিল দীর্ঘশ্বাস ফেলে। অকস্মাৎ রাহাত বলে ওঠে, কি হয়েছে রে আদি? ব্রেকআপ নাকি মেয়ের বিয়ে হয়ে গেছে? কেসটা কি? আদিল রাহাতের দিকে শান্ত ভঙ্গিতে তাকায় এবং বলে, কি হবে বলতো? কিছুই হয়নি আমার। ত্রিথা অর্কের কানের কাছে ফিসফিসিয়ে বলে, ওর মেজাজ তুঙ্গে মনে হয় ভাবির সঙ্গে ঝগড়া হয়েছে। ধমকে ওঠে ত্রিথা নিয়ে, ওর এখনো বিয়ে হয়নি গর্ধব। ত্রিথা ভেংচি কাটে। রাহাত আর অর্নি হাসে অর্কের কথায়। অর্ক নিজেও ত্রিথার মাথায় মৃদু আছে চাটি মেরে হাসে। ত্রিথা রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে অর্কসহ প্রত্যেকের দিকে। ওদের কাণ্ড দেখে এবার আদিলও হাসে। সে অর্নিকে আদেশের সুরে বলে ওঠে, অর্নি, মাথাটা ম্যাসাজ করে দে তো, বড্ড পেইন হচ্ছে। অর্নি আদিলের কাছে গিয়ে বসে এবং বলে, তুই কি ডিপ্রেশনে আক্রান্ত আদি? সত্যি করে বল। আদিল শব্দ করে হেসে ওঠে এবং স্বাভাবিক কণ্ঠে বলে, ফালতু কথা ছেড়ে একটু কাজের কথা বললেও তো পারিস। বিয়ে কবে করবি? সময় যেতে যেতে তো বুড়ো আন্টি হয়ে যাচ্ছিস। রাহাত আদিলের কথায় তাল মেলানো। সেও ধেই ধেই করে বলে উঠল, সেম প্রশ্ন আমারও। এই ত্রিথার অর্নির বিয়ে কবে করবে? ওরা তো বুড়ি ঠাকুমা হয়ে যাচ্ছে। আদিল আর অর্ক হেসে ওঠে। এদিকে বিরক্ত হয়ে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে ত্রিথা আর অর্নি। ত্রিথা অপ্রসন্ন কণ্ঠে বলে ওঠে, দেখ ভাই, তোরা আমাদের বিয়ে নিয়ে চিন্তা করিস না। কল করে বললে পাত্র এক্ষুনি চলে আসবে, আর এক্ষুনি আমার বিয়ে হয়ে যাবে। বাট আমি এখন বিয়ে করব না, কজ আগে আদির বিয়ে খাবো, দেন নিজেরটার পরিকল্পনা করব। এবার ত্রিথার কথায় নেচে ওঠে অর্নিও। সেও তার মিলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমিও তাই চাই। আদিল স্বল্প হাসে এবং মেকি কণ্ঠে বলে, আমার চন্দ্রার এখনও উকিল হওয়া বাকি। পড়াশোনা করতে হবে প্রচুর। সে যে মেয়ে বিয়ে হলে যে একদণ্ড বইয়ের দিকে তাকাবে না তা আমার জানা, তাই ওর পড়াশোনা শেষ হলেই আমি বিয়ে করব। এতে আমি যদি বুড়ো হয়ে যাই কিছু করার নেই। রাহাত, অর্ক, ত্রিধা আর অর্নি একে অপরের দিকে চাওয়াচাই করে সহসাই ফিক করে হেসে উঠে। হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার পরিস্থিতি সকলের। আদিল বিরক্ত হয় ওদের আচরণে। আদিল কঠিন ভঙ্গিতে উঠে বসে প্রত্যেককে ধমকে ওঠে, গাধার মতো হাসা বন্ধ কর, ছাগলের দল। কেউ আদিলের ধমককে চুপ গেল না, বরং হাসির মাত্রা আরও বাড়ায় তারা। অর্ক তো হাসতে হাসতে বলেই ফেলে, ছোটবেলাকার সেই ফাঁকিবাজ আদিল বর্তমানে বিদ্যাসাগরে রূপান্তরিত হয়েছে। এখন সে উদ্যোগ নিয়েছে তার অর্ধাঙ্গিনীকেও বিদ্যা নদীনালা খালবিল সবকিছু বানিয়ে ছাড়বে। রাহাত, ত্রিথা, অর্নি দম ফাটা হাসিতে ফেটে পড়ে। এবার আদিলও ওদের সাথে হাসে আর বলে, চন্দ্রা প্রচণ্ড মেধাবী, কিন্তু পড়তে চায় না, লয়ারও হতে চায় না। ও যে কী চায় আমি তাই বুঝতে পারি না। আদিলের কথা শেষ হয়েছে কিনা সঙ্গে সঙ্গে রাহাত, অর্ক, ত্রিথা আর অর্নি একসাথে সুর টেনে বলে ওঠে, আহারে আদি, চন্দ্রাকে বুঝতে অক্ষম। পরপর দুদিন কেটেছে। নীলার পরীক্ষা চলছে। কালই শুরু হয়েছে। আজ পরীক্ষা নেই, সে আজ বাড়িতে। আদিল পরীক্ষার সময় নীলাকে পড়াতে আসে না। এই সময়টাতে দুজনের দেখা সাক্ষাৎ কথাবার্তাও কমই হয়। পড়ার টেবিলে মুখ গুজে বসে আছে নীলা। দীর্ঘ কয়েক ঘণ্টা যাবৎ বইয়ের পাতাতেই আবদ্ধ ছিল তার মস্তিষ্ক। দীর্ঘ সময়ের পড়াশোনা স্থগিত করে আপাতত বিশ্রাম নিচ্ছে সে। হাতের লেখার গতি খুবই দ্রুত নীলার। 3 ঘণ্টার পরীক্ষা 1 ঘণ্টায় শেষ হয়ে যায় তার। তবুও নীলা হেলামি দিয়ে দিয়ে একদম শেষের ঘণ্টা বাজার আগে পরীক্ষার হল থেকে বেরোয়। এই নিয়ে আদিলের কত শত অভিযোগ। তার মতে এগুলো কোনো ভালো স্টুডেন্টের কাজ না। পরীক্ষার হলে চুপচাপ লিখবে, তারপর চলে আসবে। তা না, নীলা সময় কাটাতে বাইরে বাইরে ঘুরে বেড়ায়। ক্যান্টিনে খাবার অর্ডার করে আসে, লোকেরা ক্লাসে এসে তাকে খাবার দিয়ে যায়। টিচাররা তেমন কিছুই বলে না। অনার্সের ছেলে মেয়েদের বকাবকি করা অতটা সহজ না। তাছাড়া টিচারদের কথা গায়ে লাগায় কজন শিক্ষার্থী। আজ মঙ্গলবার, নীলার শেষ পরীক্ষার দিন। প্রতিবারের মতো এইবারও নীলা পরীক্ষা শুরু হওয়ার আধ ঘণ্টা পরে এক্সাম হলে প্রবেশ করেছে। আজ হলে 3 জন শিক্ষক, আদিল, নিবিরুদ্দিন আর ফারহান।
নীলা তিনজনকে একসাথে দেখে খুশি হয়ে যায়। আজকের পরীক্ষাটা যে সবচেয়ে ভালো হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নীলা হেলে দুলে ক্লাসরুমে প্রবেশ করে। তার জন্য আজ সামনের বেঞ্চটা ফাঁকা। এই কাজ নিবিড়উদ্দিনের। নীলা বিরক্ত হয়, বাধ্য হয়ে সামনের বেঞ্চে গিয়েই বসে পড়ে। আদিল আজ শুধু গরম চোখে দেখছে নীলাকে। এতটা হেয়ালি কেন করে এই মেয়েটা, যা ভেবে পায় না আদিল। নীলাকে খাতা আর প্রশ্নপত্র দেওয়া হয়। নীলা সেগুলো রেখে পেছনে তাকালো। শূন্য হাতে এসেছে সে। সাথে নেই কোনো কলম আর না আছে স্কেল। প্রান্ত, রানিসা, মাহির প্রত্যেকেই পেছনের সিটে বসেছে। নিশ্চিত খুব মজা করে পরীক্ষা দিচ্ছে ওরা। নীলার হয়তো হিংসে হলো, তবে তা প্রকাশিত হলো না। নীলা তার পেছনের বসা মেয়েটার থেকে এক্সট্রা কলম স্কেল নিয়ে লেখা শুরু করে। সময় কেটে যায় স্রোতের মতো। আজ শিক্ষার্থীদের অবস্থা করুণ। গার্ড করা হচ্ছে বলে কথা। আদিল সাহেব যেই হলে আছেন সেই হলের এই অবস্থা হওয়ারই কথা। নীলা বসে বসে নখ দেখছে। গত সপ্তাহে এক্সটেনশন করিয়েছে। পরীক্ষার হলে বসে এসব আজব কর্মকাণ্ড করছে নীলা। এটা মানা যায়? এরই মধ্যে আদিল একটা ছেলেকে খপ করে ধরে বসল। ছেলেটা নাকি চিরকুটে লিখে এনেছে। এটা তো কমন, তাই বলে ছেলেটাকে এভাবে ধরতে হবে? নীলা বিরক্ত হল ভীষণ। আদিল ছেলেটাকে কান ধরে দাঁড় করিয়ে রাখে পুরো ক্লাসের প্রত্যেকের সামনে। ছেলেটার লজ্জা লাগছে না বিন্দুমাত্র। এসবে লজ্জা পায় ছোট বাচ্চা কাচ্চারা। নীলা দীর্ঘশ্বাস ফেলল। সহসা পেছনের মেয়েটা নীলাকে ডেকে বলে, স্যার নিঃসন্দেহে সুন্দর, তবে স্বভাবটা রাগী বুড়োদের মতো, তাই না আইজা? নীলা মেয়েটার কথা শুনে ঠোঁট চেপে হাসে। আবার কিছু একটা মাথায় আসতেই চট করে হাসি মিয়ে যায় তার। মেয়েটা আদিলকে সুন্দর বলেছে। নীলা বিড়বিড় করে বলে, বেয়াদব মেয়ে লোক। মেয়েটা শুনতে পায় না নীলার কথা। নীলা এক ধ্যানে তাকিয়ে থাকে খাতার দিকে। লেখে না এক অক্ষরও। আবার যখন ইচ্ছে হবে তখন না হয় লেখা শেষ করবে। নীলা খাতা থেকে চোখ সরিয়ে তাকায় আদিলের দিকে। আদিল সূক্ষ্ম নেত্রে পুরো ক্লাসের প্রত্যেককে দেখছে। নীলা একটু ঠিকঠাক হয়ে বসল। বেঞ্চে কনুই রেখে গালে হাত দিয়ে দেখতে লাগল আদিলের নজরদারি। আদিল দিনকে দিন আরও সুন্দর হয়ে যাচ্ছে। নীলা আনমনে হাসল। যখন নীলার এমন কর্মকাণ্ড আদিলের চোখে পড়ে, আদিল মুহূর্তেই রেগে যায়। দুহাত বুকে ভাঁজ করে দাঁড়ায় সে। নীলা চক্ষু সংযত করল না। প্রথমে আদিলের একটা কড়া ধমক খেতে চায় সে, তারপর চক্ষু সংযত করবে। তবে সেই আশায় এক বালতি জল ঢেলে আদিল নীলাকে কিছুই বলল না। নীলাও নাছোড় বাংখা। সে কি ধমক খাওয়ার আগে শুধরাবে নাকি? সে তাকিয়েই রইল, এক মনে, মুগ্ধ নয়নে। আচমকা চোখের সামনে কেউ তুড়ি বাজাতেই নীলা নড়ে চড়ে উঠল। স্বয়ং আদিল এসে দাঁড়িয়েছে বেঞ্চের সামনে। নীলা ঝটপট গাল থেকে হাত নামিয়ে নেয়। আদিল বিনা বাক্যে নীলার খাতাটা হাতে তুলে পৃষ্ঠা উল্টে উল্টে দেখতে লাগে। আশ্চর্য হয় সে, নীলা প্রায় সবই লিখে ফেলেছে এইটুকু সময়ের মাঝে। আদিল খাতা বেঞ্চে রেখে ঠান্ডা গলায় বলে, আমার দিকে না তাকিয়ে লেখার দিকে মনোযোগ দিন, ভীষণ খুশি হব। আদিল চলে যেতে লাগে। তৎক্ষণাৎ নীলা বিরক্ত হয়ে নিম্নস্বরে বলে ওঠে, একটা ধমক দিতে পারতেন, ওইটার অপেক্ষায় ছিলাম আমি। আদিল একটু থামল, হালকা করে হাসলও বটে। অতঃপর আবার নিজ স্থানে গিয়ে দাঁড়াল। আসসালামু আলাইকুম। আমাদের এই পর্বটি এখানেই শেষ হল। এর পরের পর্বটি পেতে আমাদের চ্যানেলের দিকে চোখ রাখুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন।